ফাইনালি গুন্থার হলো পল হেইম্যান গায়, আর তার সাথে সাথে গুন্থার পেল টাইটেল ম্যাচ। সো গাইস, আজকের স্ম্যাকডাউনটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের স্ম্যাকডাউনে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের স্ম্যাকডাউনের শুরুতে জেকব ফাটু রিংয়ে আসে। জেকব ফাটু রিংয়ে এসেই বলে, কাল ব্যাকলেজে আমি রোমান রেঞ্জের এগেনস্টে টাইটেলের জন্য ফাইট করব না, আমি তো রোমান রেঞ্জের কাছ থেকে টাইটেলে নিয়ে চলে যাব। আমরা যখন ইয়ং ছিলাম আমরা ভাবতাম রোমান রেঞ্জই ডাব্লিউডাব্লিউর ফিউচার, কিন্তু আমার বেলায় এটা কেউই দেখছে না। সবাই আমাকে বলছে আমি যেন রোমান রেঞ্জের লাইনে না আসি। আমি এটাও মানছি রোমান রেঞ্জ এই পর্যন্ত আসতে অনেক বেশি হার্ড ওয়ার্ক করেছে, তাই বলে কি আমি কিছুই না? আমি কি সবার কাছে শুধু একজন ব্যবহারের পাত্র হয়ে থাকবো? এখন থেকে এটা আর হবে না। সবাই আমাকে বুঝিয়েছে আমি যেন রোমান রেঞ্জের রাস্তায় না আসি। তারা আমাকে এইসব কিছু বলে প্রোটেক্ট করছে না, তারা তো রোমান রেঞ্জকে প্রোটেক্ট করছে। আর গাইস, জেকব ফাটু আরো কিছু রোমান রেঞ্জের সম্পর্কে কথা বলছিল, তখনই সেখানে জে উসো এবং জিমি উসোর মিউজিক হিট হয়ে যায়। আর গাইস, সেখানে জিমি উসো এসেই বলে, আমরা এখানে তোমার চিন্তা ভাবনা পাল্টাতে এসেছি। কাল তুমি কোনো কিছুই চেঞ্জ করতে পারবে না। আমরা জানি তুমি কোথায় থেকে এসেছো, তোমার এই টাইটেলটি দরকার, কিন্তু তুমি কোনোভাবেই এই টাইটেলটি উইন করতে পারবে না। তুমি এই টাইটেলটি হেরে যাবে। জে উসো একটি টাইমে কথা বলে আমরা দেখতে পাই জে উসো জেকব ফাটুর ওপর একটু বেশি রেগেছিল। জে উসো বলে, কাল ওটিসি রোমান রেঞ্জ তোমাকে হারিয়ে দিবে। ওটিসির কাছে তুমি মেন্টালি এবং ফিজিক্যালি কোনোভাবেই জিততে পারবে না। সে আমাদের হেড, সে হলো ট্রাইবাল চিফ। জিমি উসো বলে, কালকে যদি তুমি হেরে যাও তাহলে কি হবে? কাল যদি তুমি হেরে যাও তাহলে তোমার ওয়াইফ এবং কি তোমার চিলড্রেন রোমান রেঞ্জকে একনলেজ করতে বাধ্য হবে, আর তাদেরকে একনলেজ করতেই হবে রোমান রেঞ্জকে। জেকব ফাটু বলে, মানে কি? আমি তো রোমান রেঞ্জের কাছে হারবই না। আমাকে কালকে রোমান রেঞ্জ হারাতে পারবে না, আর আমি হারতেও পারি না সেই ম্যাচের মধ্যে। যে উসো, তুমি আমাকে বলছো এইসব? তুমি কি কখনো রোমান রেঞ্জকে পিন করে হারাতে পেরেছো? তুমি তো কখনোই রোমান রেঞ্জকে হারাতে পারোনি। আর জিমি উসো, তুমি আমাকে এইসব বলছো? তুমি তো ভালো করে জানো এই ফাইটটা আমি আমার ফ্যামিলির জন্য করছি। কাল কোনো চান্স নেই রোমান রেঞ্জের। আর কালকে জে উসো এবং জিমি উসো তোমরা যদি আমার ম্যাচের মধ্যে ইন্টারফেয়ার করো, আমি তোমাদেরকে সেখানে ডিস্ট্রয় করে দিব। আমি একবারও ভাববো না তোমরা আমার ফ্যামিলি মেম্বার কিনা অন্য কেউ। আর গাইস, এখানে জে উসো এবং জিমি উসো অনেকভাবে বুঝিয়েছে আজকে জেকব ফাটুকে, তারপরও কিন্তু জেকব ফাটু কোনো কথাই মানতে চাচ্ছে না। জেকব ফাটু তার ডিসিশনে একদমই অনড় রয়েছে। তারপর টাঙ্গালোয়া ভার্সেস ড্যানিয়াম প্রিস্টের মধ্যে একটি 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচের মধ্যে ড্যানিয়াম প্রিস্ট হেরে যায়, আর ম্যাচের মধ্যে টঙ্গালোয়া উইন করে যায়। যখনই ম্যাচটি শেষ হয়ে যায় তখনই সেখানে ড্যানিয়াম প্রিস্ট এবং কি আরটুথকে আবারও এমএফটি অ্যাটাক করতে যায়। আর সেই সময় কিন্তু সেখানে চলে আসে রোয়েস কিস। তাকে দেখে এমএফটি সেখান থেকে পালিয়ে যায়। আমরা ব্যাকস্টেজে রোয়েস কিসকে দেখতে পাই, সে জেকব ফাটুর সাথে দেখা করে। আর রোয়েস কিস কালকে রোমান রেঞ্জ এবং জেকব ফাটুর ম্যাচের জন্য জেকব ফাটুকে গুড উইশ করে। তখনই সেখান থেকে জেকব ফাটু চলে গেলে সেখানে চলে আসে সোলো সিকোয়া। রোয়েস কিস সোলো সিকোয়াকে বলে, আজকে যদি তোমাকে এবং তোমার এমএফটিকে রিং এর মধ্যে আমি পেতাম তাহলে তো তোমাকে আমি ডিস্ট্রয় করে দিতাম সেখানে। সোলো সিকোয়া বলে, আজকে এবং কি লাস্ট উইক তুমি একজন রং পার্সনের সামনে এসেছো, তাই এখন থেকে তুমি বুঝে এবং কি শুনে কাজ করবে। তারপর টিফিনি স্ট্র্যাটন ভার্সেস কিয়ানা জেমসের মধ্যে একটি 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়, যে ম্যাচের মধ্যে টিফিনি উইন করে। আর গাইস, এটা একটা সাধারণ ম্যাচ ছিল। গাইস, একটা কথা আমি ভিডিওর মাঝখানে বলে দেই, আজকের স্ম্যাকডাউনে যখনই একটা সেগমেন্ট হচ্ছিল তারপরে আমরা ব্যাকস্টেজে দেখতে পাচ্ছিলাম যে জিঞ্জার ব্রেডম্যান তাকে ট্রিবিউট দেওয়া হচ্ছিল ব্যাকস্টেজে। তার সেখানে ফিনরেল চলছিল। গাইস, আমি বুঝতে পারছি না একটি প্রফেশনাল রেসলিং শোর মধ্যে কি করে এরকম উল্টাপাল্টা কাজ করতে পারে তারা। জিঞ্জার ব্রেডম্যান জাস্ট একটা কার্টুন, তাকে নিয়ে স্টোরি লাইনের মধ্যে এরকম ভাবে দেখানো এটা কিন্তু সত্যি অনেক বেশি বোরিং লাগছিল আজকের স্ম্যাকডাউন। এই জন্য গাইস, মাঝে মাঝে যে সমস্ত ব্যাকস্টেজের সেগমেন্ট হয়েছে স্ম্যাকডাউনে, এই সমস্ত সেগমেন্ট আমি কিন্তু স্কিপ করে যাচ্ছি। তারপর আমরা গুন্থার, নিকোলডিস এবং কি পল হেইম্যানকে ব্যাকস্টেজে দেখতে পাই। সেখানে নিকোলডিস গুন্থারকে জানায় সে এখন থেকে স্ম্যাকডাউনের হয়ে কাজ করবে। আর গাইস, আমরা এটাও জানতে পারি এই ফেভারটি কিন্তু করেছে পল হেইম্যান, যার মাধ্যমে এইটা কনফার্ম হয়ে যায় যে এখন থেকে পল হেইম্যানের হয়ে কাজ করবে গুন্থার। আর গুন্থারকে আমরা এখন থেকে স্ম্যাকডাউনেই দেখতে পারবো। যখনই গুন্থার, নিকোলডিস, পল হেইম্যানের মধ্যে কথা হচ্ছিল তখনই গুন্থার দেখতে পায় যে কোডি রোডসের এন্ট্রেন্স হচ্ছে, যা দেখে গুন্থার রেগে যায়। গুন্থার বলে, এটা তো আমার মোমেন্ট, এখানে কি করে কোডি রোডস এন্ট্রেন্স করতে পারে? আমি এভাবে কাজ করতে পারবো না। এটা বলে সেখান থেকে গুন্থার চলে যায়। তারপর আমরা দেখতে পাই কোডি রোডস এন্ট্রেন্স করে। কোডি রোডস রিংয়ে এসেই বলে, লাস্ট উইক গুন্থার আমাকে অ্যাটাক করেছিল, তার মানে গুন্থার নেক্সট ইন দা লাইন। এখন যদি গুন্থার রিংয়ে আসে এবং আমার চোখে চোখ রেখে কথা বলে আমি অনেক খুশি হতাম। তখনই সেখানে আমরা পল হেইম্যানকে দেখতে পাই। পল হেইম্যান এসে বলতে থাকে, আমার হাতে রয়েছে ডাব্লিউডাব্লিউই টাইটেলের জন্য কন্ট্রাক্ট। এটা শুনে কোডি রোডস বলে, আমি তার আগে একটি কথা তোমার কাছে জানতে চাই, তুমি কি গুন্থারের অ্যাডভোকেট? আর তুমি কন্ট্রাক্ট কেন এখানে নিয়ে এসেছো? আমার কোনো কন্ট্রাক্টের প্রয়োজন নেই, আমি এখন মেডিকেলি ক্লিয়ার, আমি যে কোনো সময় ফাইট করতে পারি। এইটা শুনে পল হেইম্যান বলে, আমি কোনো অ্যাডভোকেট নই, এটা জাস্ট একটা ফেভার। কোডি রোডস, তোমার জানা উচিত যদি
WWE টাইটেলের জন্য ম্যাচ হয় তাহলে তো সেখানে একটা কন্ট্রাক্ট সাইনিং করতেই হয়। আর তোমাকে আমি এটাও বলে দেই এই কন্ট্রাক্টটি আজকের জন্য নয়, কারণ তোমার এবং গুন্থারের মধ্যে যদি ম্যাচ হয় সেই ম্যাচটি আমেরিকাতে হবে না, সেই ম্যাচটা এই এরিনার মধ্যেও হবে না, সেই ম্যাচটা হবে ইটালিতে। আর গাইস আমরা জানতে পারি সেই ম্যাচটা হবে ক্ল্যাশ ইন ইটালিতে। পল হেমেন আরো বলে, কোডি রোডস তোমার হাতে আমি কন্ট্রাক্টটি দিচ্ছি, তোমার যদি মনে হয় তুমি যদি ফাইট করতে চাও তাহলে তুমি এই কন্ট্রাক্টটি সাইন করতে পারো, আর তুমি যদি না চাও তাহলে তুমি না করলেও হবে, সবকিছুই তোমার হাতে। কোডি রোডস বলে, আমি তোমাকে একদমই স্ট্রেট একটা কথা বলতে চাই, ব্রক লেসনার অলরেডি রিটায়ার্ড হয়ে গেছে, রোমান রেইনসও তোমার সাথে কাজ করে না, সিএম পাঙ্কের সাথে তোমার কোনো কথা হয় না, তার মানে তো তোমার হাতে এখন কেউই নেই, বর্তমানে তোমার এখন অপশনটা কি? পল হেমেন বলে, আমার কোনো অপশনের প্রয়োজন নেই, আগেও হয়েছে এবং কি সামনেও হবে, সবারই আমার প্রয়োজন, আমার কাউকে প্রয়োজন নেই। এইটা বলে সেখান থেকে পল হেমেন চলে যায়। আর আমরা দেখতে পাই পিছন থেকে চলে আসে গুন্থার, সে কোডি রোডসকে একটা স্লিপার আজকেও হিট করে দেয়। কোডি রোডস খুব তাড়াতাড়ি সেই স্লিপার থেকে বেঁচে যায় এবং সে গুন্থারকে উল্টো অ্যাটাক করে দেয়। গুন্থার বেশ কিছুবার রিং এর মধ্যে আসার ট্রাই করে, কিন্তু বারবার চেষ্টা করার পরও গুন্থার রিং এর মধ্যে আসতে পারে না। তারপর ম্যাট কার্ডোনা ভার্সেস রিকি সেন্টের মধ্যে একটি 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। গাইস সত্যি কথা বলতে এই ম্যাচটার মধ্যে ম্যাট কার্ডোনা হেরে যায় আর রিকি সেন্টি এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। ম্যাট কার্ডোনাই একমাত্র সুপারস্টার যে কিনা ভিন্স ম্যাকম্যানের সময়ও একটা পাঞ্চিং ব্যাগ ছিল, আর সে ট্রিপল এজের এরায়সও একটা পাঞ্চিং ব্যাগ হয়ে রয়েছে। আমি বুঝতে পারছি না সে কেন ডাব্লিউডব্লিউতে আবারও ফিরে এসেছে, তার তো অন্য কোম্পানিতে থাকাই ভালো ছিল। তারপর একটি ওমেন 6-ম্যান ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়, যেখানে ফাইট করে রিয়া রিপ্লি, শার্লেট ফেয়ার, অ্যালেক্সা ব্লেস ভার্সেস ফ্যাটেল ইনফ্লুয়েন্স। ম্যাচের মধ্যে শকিংলি ফ্যাটেল ইনফ্লুয়েন্সরাই উইন করে যায়। আর গেস ডাব্লিউডব্লিউ সত্যি কথা বলতে এই টিমটাকে অনেক বেশি বিল্ড করছে, আমার মতে এটার একটা প্রয়োজনও ছিল, কারণ একটা বড় টিম কিন্তু ওমেন ডিভিশনের জন্য দরকার ছিল। তারপর টামাটোঙ্গা ভার্সেস রোয়েস্কির মধ্যে একটি 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়, যেখানে এমএফটি ইন্টারফেয়ার করার পরও রোয়েস্কিস উইন করে যায়। কিন্তু আমি বলবো এই ম্যাচটার মধ্যে টামাটোঙ্গাকে ক্লিয়ার ভাবে হারানো ডাব্লিউডব্লিউর উচিত হয়নি। ডাব্লিউডব্লিউ বেশ কিছু সপ্তাহ ধরে টিজ করছে যে টামাটোঙ্গা এমএফটির সাথে বিট্রেল করতে পারে, এই জন্য তাকে একটু বিল্ড করার প্রয়োজন ছিল, অন্তত ক্লিয়ার ভাবে তাকে হারানো আমার মতে উচিত হয়নি। তারপর আজকের মেইন ইভেন্টে ট্রিক উইলিয়াম রিংয়ে আসে, আর সে রিং এর মধ্যে কিন্তু জিঞ্জার ব্রেডম্যানকে ট্রিবিউট দেয়। সেখানে জিঞ্জার ব্রেডম্যানকে ট্রিবিউট দেওয়ার জন্য ফিন্ডেল চলে, তখনই সেখানে সেমিজেন চলে আসে। সেমিজেন এসো ট্রিক উইলিয়ামকে কথা শোনাতে শুরু করে। সেমিজেন বলে, তুমি আমাকে অপমান করেছো, আমি এই জায়গায় আসতে অনেক বেশি হার্ড ওয়ার্ক করেছি, আমি জিঞ্জার ব্রেডম্যানকে কখনোই মারতে চাইনি, তোমার জন্যই আমি জিঞ্জার ব্রেডম্যানকে ডিস্ট্রয় করেছি। এক কথায় দুই কথায় সেমিজেন ট্রিক উইলিয়ামকে অ্যাটাক করে দেয়। সেমিজেন এরপরে টাইটেল রেস করছিল, তখনই আমরা দেখতে পাই পিছন থেকে জিঞ্জার ব্রেডম্যান কফিনের মধ্যে উঠে বসেছে, আর সে উঠেই সেমিজেনকে মারতে শুরু করে। তারপরে জিঞ্জার ব্রেডম্যান তার মাস্কটি খুলে ফেলে, আর আমরা দেখতে পাই সেটা আর কেউ না, সেটা হলো লিল ওয়াইটি। যার পরে ট্রিক উইলিয়াম এবং কি লিল ওয়াইটি দুইজন মিলে সেমিজেনকে ডিস্ট্রয় করে। আমি বলবো এটা মেইন ইভেন্টের জন্য খুবই খারাপ একটা ডিসিশন ছিল। এরকম সেগমেন্ট কি কখনোই কেউ একজন মেইন ইভেন্টে রাখতে পারে? আমার মতে কখনোই না। গাইস এই বিষয়ে আপনার কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর গাইস কালকে হবে ব্যাকল্যাশ। অনেকে আমাকে বলতে পারেন যে কেন আমি ব্যাকল্যাশের প্রেডিকশন ভিডিও দেইনি, তাদের উদ্দেশ্যে বলছি এবারের ব্যাকল্যাশের যে রিউমারগুলা এটা কিন্তু আমার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়নি, এই জন্যই কোনো উল্টাপাল্টা ভিডিও বানিয়ে আমি আপনাদের সাথে মিথ্যা বলতে পারবো না। এখন পর্যন্ত যে সমস্ত রিউমার এসেছে আমার কাছে এই সমস্ত রিউমারগুলো ভালো লাগেনি, এই জন্য গাইস কালকে ব্যাকল্যাশে কি হবে সেটা কিন্তু আমরা কালকেই জানতে পারবো। কিন্তু একটি কথা আমি এখনই বলে দিচ্ছি, কালকে রমান রেইনসের উপর ট্রান করতে পারে জিমি উসো এবং জে উসো। আশা করা যাচ্ছে কালকে জেকব ফাটো এবং রমান রেইনসের ম্যাচে যে কোনো একটা বিট্রেল দেখতেই পারি আমরা। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং কি আপডেট জানার জন্য ফেসবুকে পেজটিকে লাইক করবেন আর ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।